প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে, পাওয়ার্ড বাই বিএসবি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো দেশের একটা গুরুত্বপূর্ণ খাত নিয়ে, সেটি হচ্ছে শ্রমবাজার। এবং সেই শ্রমবাজারের মধ্যে সবচেয়ে ট্রেডিশনাল যে গুরুত্বপূর্ণ বাজারটি, সেটি হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। এবং মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ইতিমধ্যেই যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সেটি নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। আজকে আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা ২০ আসনের মাননীয় সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রার সাবেক সভাপতি জনাব বেনজির আহমেদ এমপি রয়েছেন আমাদের সাথে আজকে অতিথি হিসেবে। আমাদের সাথে আরেকজন বিশিষ্ট অতিথি রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরী এমপি, যিনি ফেনী ৩ আসন থেকে মাননীয় সংসদ সদস্য হিসাবে তার কার্যক্রম পরিচালনা করছেন। প্রিয় দর্শক, আমরা বলছিলাম আজ আমরা কথা বলবো আমাদের যে ট্রেডিশনাল শ্রমবাজার, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কথা বলবো। এবং সেই শ্রমবাজার নিয়ে কথা বলবার সময় একটা কথা বলতে হয়, সেটি হচ্ছে যে প্রায় ৪ বছর পর আমরা ২০২২ সালে দেখেছি যে পুনরায় মালয়েশিয়ায় কর্মী প্রেরণ শুরু হয়েছে। এবং ৩১শে মে থেকে আমরা দেখেছি যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত সহ ৪টি সোর্স কান্ট্রিতে আমাদের এই কর্মী প্রেরণের যে স্থগিতাদেশ, সেই স্থগিতাদেশ আসে। এবং সেই স্থগিতাদেশের পরপরই ৩১শে আগস্ট পর্যন্ত বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার একটা হিড়িক পড়ে যায়। তবে একটা তথ্য একটু জানিয়ে রাখি যে ২০২২ সালের ৮ই আগস্ট পর্যন্ত ২ বছরে প্রায় ৪,৭০,০০০ কর্মী মালয়েশিয়া গিয়েছে এবং একই সাথে নিয়োগ অনুমতি পেয়েছে ৫,২৪,০০০, ছাড়পত্র পেয়েছে ৪,৯৪,১০২ জন। সেই হিসাবে প্রবাসী কল্যাণমন্ত্রী আজ একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেই প্রেস কনফারেন্সের আমরা ভিডিও চিত্রটি দেখে আমরা আমাদের আলোচনায় আসবো। আমরা দেখে নিই মাননীয় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মিস্টার শফিকুর রহমান সাহেবের আজকের প্রেস কনফারেন্সটি। এসব রিক্রুটিং এজেন্সির কারণে মালয়েশিয়াগামী কর্মীরা প্রতারিত হয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। নিজ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। দোষী এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও করা হবে। মন্ত্রীর দাবি, এ ঘটনায় মন্ত্রণালয় থেকে কোনো ধরনের গাফিলতি হয়নি। রিক্রুটিং এজেন্সির সংগঠন বাইরার অবহেলার জন্য দায়ী। সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে দাবি করলেও সিন্ডিকেট ভাঙার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমরা একটা তদন্ত কমিটি করেছি, সেই তদন্ত কমিটি 7 দিনের ভিতরে রিপোর্ট দিবে এবং তাদের সুপারিশ দিবে। এবং আমি বিশ্বাস করি যারা এইটার জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যাতে দেওয়া হয়, দিতে পারি, মালয়েশিয়া যাইতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। প্রিয় দর্শক, আমি একটু মিস্টার বেনজির আহমেদ এমপি, মাননীয় এমপি মহোদয়, আপনার কাছে আসবার চেষ্টা করি। প্রথমেই আসলে মূলত যেটা হচ্ছে 2 বছরে প্রায় 4,77,000 কর্মী সেখানে গিয়েছে। একটা মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছিল 31 তারিখ এবং 30 তারিখে, বিশেষ করে আমরা যখন দেখেছি আমাদের এয়ারপোর্টে হাজার হাজার কর্মীরা সেখানে অবস্থান করছে। এবং এটা নিয়ে কেউ বলছে 30,000, কেউ বলছে 25,000, কেউ বলছে 40,000, যে যার মতো করে বলেছে। কিন্তু আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রী তিনি বলেছেন যে 17,000 কর্মী, তারও কম কিছু কর্মী তারা বিদেশে যেতে পারেনি, মালয়েশিয়া যেতে পারেনি। মানে তাদের কি তারা কি টিকিট পেয়েছিল না, কিন্তু সেক্ষেত্রে যেটি আবার আরেকটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে 5,000-এর মতো বা 6,000-এর কাছাকাছি কর্মীরা যারা বিএমইটি ক্লিয়ারেন্স নিয়েছে এবং টিকিট পায় নাই বৈধভাবে, তারা যেতে পারেনি। এখানে একটা প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রতিমন্ত্রী যেটা বলেছেন 17,000 হয়তো বা আপনারা জানেন বা মাননীয় সংসদ সদস্য সাহেবও জানেন, সেটি হচ্ছে যে ওখানে মালয়েশিয়া অনেকগুলি কোম্পানিকে ব্যান করা হয়েছে। আবার দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের হাই কমিশনে ব্যান করা হয়েছে। তাহলে 17,000 তালিকার মধ্যে যদি সেটি থেকে থাকে, তাহলে আরেকটা তথ্য যেটা বলছে প্রায় 6,000 কর্মী বিদেশ যেতে পারেনি। এখন সে অবস্থার প্রেক্ষাপটে এই যে 30,000, 35,000, 40,000 কর্মী বিদেশে যাওয়া না যাওয়া নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। আপনি দীর্ঘদিন থেকে রাজনীতি করছেন, মাননীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আমরা কোথাও কোথাও মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দেখেছি যে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদেরকেও দায়ী করা হয়েছে, বিশেষ করে গণমাধ্যমে। আপনি কীভাবে দেখছেন বিষয়টাকে? প্রথমে আমি একটু ক্লিয়ার করতে চাই যে অ্যাকচুয়ালি কতজন যেতে পারে নাই। আমার কাছে যে তথ্য আছে আমি আপনাকে একটু বলি। সেটা হলো এখানে 6,000-এরও কম বলা হচ্ছে। আমি বলছি, আপনাকে দিচ্ছি। জি, এখানে বলা হয়েছে যে ই ভিসা প্রাপ্ত কর্মীদের সংখ্যা 31শে মে পর্যন্ত 5,993 জন, 53 জন। জি, 53 জন। আর বিএমই
ই ভিসা এবং বিএমইটির ছাড়পত্র প্রাপ্ত কর্মীদের সংখ্যা ৩,৭০০। আচ্ছা, এই হলো মোট বিষয়টা, দ্যাট ইজ 593 থেকে 5,353 থেকে 3,700, মানে যারা বিএমডি ক্লিয়ারেন্সও পেয়েছে, ই ভিসা পেয়েছে, ই ভিসা পেয়েছে 3,700। 700। এইটুকুনের মধ্যে যদি আমরা থাকি, হয়তো মন্ত্রণালয়ের যে তথ্য আছে, যেটা আপনি বললেন যে মালয়েশিয়ার প্রায় 48টা কোম্পানিকে আমাদের সরকার ব্যান করছে, যে তাদের কাছে আমরা কোনো লোক দিব না। আবার আমাদেরও কিছু লাইসেন্সকে ব্যান করা হয়েছে। সেই তথ্যের এই কারণে একটু হিসাবের গরমিল হইতে পারে, কিন্তু আমাদের কাছে যেটা আছে এটাই হলো একজ্যাক্ট, যেতে পারে না। এইটা একটু পরিষ্কার করতে চাই, আপনার বক্তব্য হচ্ছে 5,953 জন হচ্ছে গিয়ে যারা ই ভিসা পেয়েছে, বিএমইটি এবং ই ভিসা দুটোই কমপ্লিট করেছে 3,700 জন। এই কর্মীরা যারা টিকিটের অভাবে বা টিকিটের কারণের জন্য যেতে পারেনি। এখানে অনেকগুলি কারণ আছে। আচ্ছা, অনেকগুলি কারণ হলো যে টিকিটের এত দাম, কর্মীরা অনেকে হয়তো যেতে চায় নাই, আমি এত টাকাতে যাব না, ওই বাড়তি টাকাটা কে দিবে? এজেন্সি হয়তো ওই মুহূর্তে দিতে রাজি হয় নাই বা দিতে পারে নাই। আবার অনেকের আশা ছিল যে আমি এয়ারপোর্টে গিয়ে টিকিট পাবো, অপেক্ষা করে ফ্লাইটে, যেহেতু আমরা মাননীয় প্রফেশনাল মন্ত্রীকে বলে আমরা চার্টার ফ্লাইট করার ব্যবস্থা করেছিলাম। সেখানে দেখা গেছে যে আপনার সেই কর্মীরা সেখানে গেছে, এরকমভাবে ওখানে গিয়া কর্মীরা একটু ভিড় করছে। সেই কর্মীর সংখ্যা কিন্তু খুব বেশি না। আমাদের যে তথ্য সেখানে দেখা যায় যে 3,700 বলছেন আপনি? না, কর্মী ওখানে গেছে এয়ারপোর্টে 582 জন, ঢাকা এয়ারপোর্টে। ঢাকা এয়ারপোর্টে, কারণ তাদের কাগজপত্র নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে মালয়েশিয়া যাওয়ার জন্য ওই সময়ে 582 জন গেছে। আচ্ছা, যেটা মিডিয়াতে হচ্ছে হাজার হাজার যেটা আসছে, আপনারা জানেন যেটা তখন কিন্তু চলছে, আপনার ঘূর্ণিঝড় হয়ে গেল। সেই সময়টাতে অনেক ফ্লাইট ডিলে হয়েছে, অনেক ফ্লাইট এসে নামছে, অনেকে যাবে, 9টা ফ্লাইট ওই দিন ল্যান্ড করছে, আবার যাবে। এই সমস্ত কর্মী কিন্তু এক জায়গায়। ও, দ্যাট মিনস একটু ক্লিয়ার করি, মানে 500-550 কর্মী হচ্ছে মালয়েশিয়াগামী, আর বাকি সব ঘূর্ণিঝড়ের কারণের জন্য ফ্লাইট বন্ধ হয়ে গেছে, স্থগিত হয়েছে, ডিলে হচ্ছে, সব লোকেরা সেখানে 9টা ফ্লাইট এসে নামছে, আবার 9টা ফ্লাইট তো লোক যাবে বিভিন্ন দেশে, জি জি, সব একত্র। এখন হলো যে আপনার প্রত্যেকটা কর্মীর সাথেই 2 জন 3 জন 4 জন 5 জন গেছে আত্মীয় স্বজন, এটাই স্বাভাবিক আমাদের দেশে। এটাকেই যখন কেউ কেউ ওখানে গিয়ে হয়তো দেখছে তার টিকিটটা নাই হাতে, বা সে যেতে পারতেছে না, অত টিকিট আছে ফ্লাইট নাই, এই জন্য একটু যে পরিস্থিতিটার সৃষ্টি হয়েছে, মিডিয়াতে এটা আসছে, এটা অনেকের মধ্যে ভুল ধারণার সৃষ্টি হয়েছে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড হলো এই, মার্চ মাসে মালয়েশিয়া বলল যে আমরা 31শে মের পরে আমরা কাউকে আনবো না। ওয়ান ওয়ার্ড মার্চ মাস থেকে শুরু করে 30শে মে পর্যন্ত কিন্তু মালয়েশিয়া ই ভিসা দিছে। হয় তারা কেন ই ভিসা দিল? 30শে মে ই ভিসা দিলে সে কখন বিএমইটি করবে, কখন সে ফ্লাইট করবে? হ্যাঁ, আপনার এই টোটাল প্রসেসটা করতে তো মিনিমাম 5-7 দিন লাগে। আচ্ছা, তার সুযোগটা কোথায়? আপনি 30শে মের আগে যদি 7 দিনে যান, তো ওই ফ্লাইট ওইগুলি কীভাবে ফ্লাইট দেবে, ওগুলো সিস্টেম ওগুলো কীভাবে প্রসেস করবে? সো দ্যাট তারা যেতে পারে নাই। এই হলো মূল বিষয়টা। ও, তারপরে সেখানে আরেকটু পরিষ্কার করি, দ্যাট মিনস 30শে মে পর্যন্ত, 31শে মে লাস্ট ডেট ফ্লাইটের, 30শে মে পর্যন্ত ই ভিসা দিয়েছে। এই বিষয় সে কেন কিভাবে যাবে? সে 7 দিন আগে পর্যন্তই ধরেন, এর মধ্যে হলিডে আছে না, হলিডে আছে, ওদের হলিডে আছে, আমাদের হলিডে আছে, সব মিলিয়ে শেষ মুহূর্তে যদি ভিসা দেয় তাহলে সে কিভাবে ক্লিয়ারেন্স করবে, টিকিট করবে, সেই জায়গার সুযোগ ছিল না, তো টিকিটই পাওয়া যায় না। এই যে একটা প্রসঙ্গ, আমি জেনারেল অফিসার মাসুদ্দিন চৌধুরী এমপি মহোদয় আপনার কাছে একটু আসি। টিকিটের প্রশ্নটা কিন্তু আসবে, এটা একটা অত্যন্ত আলোচিত একটা বিষয় দাঁড়িয়েছে। এটি শুধুমাত্র যে বিদেশগামী কর্মীদের ক্ষেত্রে নয়, আমরা প্রায় ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি এই যে একটা প্রচার চলছে যে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ বাংলাদেশের জন্য বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে 14টি সোর্স কান্ট্রি ইনক্লুডিং বাংলাদেশ, নেপাল, তাদের জন্য তারা তাদের নানা রকম ম্যানেজমেন্ট ক্যাপাসিটির জন্য এটাকে স্থগিত করেছে। এই প্রতিক্রিয়াটা আপনি কীভাবে দেখেন? আসলে ঘটনাটা কি? অনেক ধন্যবাদ। যেটা একটু আগে বেঞ্জি ভাই বললেন, আমি একটা যদি ক্যামেরাটা আমার এই মোবাইলে ফোকাস করা যায়, 28শে মেতে ইস্যু করা এই ভিসা। 28শে মে?
এরকম একাধিক আমার কাছে আছে। আচ্ছা, 28শে মেতে ভিসা মালয়েশিয়ান কর্তৃপক্ষ ইস্যু করেছে। মালয়েশিয়ান কর্তৃপক্ষ যে ইলেকট্রনিক ভিসা ইস্যু করেছে। আচ্ছা, ওকে, এবং এর ঘটনা বেশ অনেক ঘটেছে এবং হয়তো 30 তারিখও করেছে, যেটা বেঞ্জি সাহেব বললেন। একটা ভিসা আসার পরে তো কিছু কাজ আছে, তো সে কাজগুলো করে একদিনের মধ্যে কাজ করে পরের দিন আমি প্যাসেঞ্জার পাঠিয়ে দিব, এটা কিন্তু আমার কাছ মানে আমাদের এজেন্সিদের কাছ থেকে মনে হয় অনেক বেশি আশা করা হচ্ছে, সম্ভব না। দিস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওই দিন যেটা বললেন এক্সাক্ট ফিগারটা, ওই দিন এয়ারপোর্টে যেখানে ওই যে একটা ছোটোবেলায় বলতাম না, লাখে লাখে শূন্য মরে কাতারে কাতার, সুমার করিয়া দেখি পুরনো হাজার, এক্স্যাক্টলি ঘটনাটা ঘটেছে। আমাদের পুরো যে ডেটা আমরা কালেক্ট করেছি এতে দেখা যাচ্ছে 582 জন ছিল মালয়েশিয়াগামী যাত্রী। এদের মধ্যে সবার টিকিট ছিল তা না, অনেকে এজেন্সি বলেছে তোমরা যাও, আমরা টিকিট নিয়ে আসছি বা টিকিটের ব্যবস্থা করছি। তো প্লাস ওই যে সাথে আমাদের বিদায় দেওয়ার জন্য 2-4 জন থাকেন, প্লাস ওই মুহূর্তে প্রায় 9টা ফ্লাইটের প্যাসেঞ্জার ওইখানে ছিল এবং ওদের আত্মীয় স্বজন নিয়েই। তো এতে করে জনসংখ্যা স্বাভাবিকভাবে মনে হচ্ছে একটু বেশি, বাট যদি আমরা বলি হয়তো শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে 30,000 লোকের জায়গা আছে। যে আমাদের কিছু কিছু মিডিয়া মানে এত ফুলিয়ে ফাঁপিয়ে বললো যে 30,000 লোক যেতে পারেনি। প্রথম কথা 30,000 লোকে তো স্থান সংকুলানই হবে না, দিস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে বললাম 9টা ফ্লাইট ছিল, তারপরে মালয়েশিয়াগামী ফ্লাইট ছিল সব মিলিয়ে, এবং আমাদের ডাটা যেটা কালেক্ট করেছি 582 জন ছিল মালয়েশিয়াগামী যাত্রী যারা যেতে পারেননি। আর ওভারঅল যেটা মঞ্জিত ভাই বললেন একটু আগে, বিএমএটি হয়েছে শুধুমাত্র টিকিটের অভাবে যেতে পারেনি 3,700, প্লাস আরও হয়তো 30টা এজেন্সির কাছ থেকে আরও ধরেছে 500-700 লোক হবে। সো ইট ইজ বিলো 5,000 যে বিএমএটি হয়েছে, ভিসা সব কিছু ঠিক হয়েছে, যেতে পারেনি ফ্লাইটের কারণে। এর মধ্যে কতগুলো কারণ আছে। একটা হচ্ছে ফ্লাইটের দামটা আপনারা সবাই জানেন অস্বাভাবিক বেড়ে গিয়েছিল, টিকিটের দামটা, ফ্লাইটের টিকিটের দামটা। এখন এই টাকাটা কে দিবে? এজেন্সি যারা ওকে পাঠাচ্ছে তারা তো একটা নির্ধারিত ফি নিয়েছে, হঠাৎ করে যদি এই ভাড়াটা এত বেড়ে যায় তো এটা প্যাসেঞ্জারও দিতে রাজি না, ও দিতে এজেন্সিও দিতে রাজি না। এটা প্লাস অনেকে মনে করছে ভাই সব কিছু সবসময় তো সময় বাড়ে, এই ভিসার সময় বেড়েছে, এইটা বেড়েছে, ওটা বেড়েছে, এটাও নিশ্চয় বাড়বে। এটা একটা ধারণা কিন্তু আমাদের মধ্যে ছিল, অনেকের মধ্যে ছিল, যে 31শে মে বলেছে কিন্তু আবার এক্সটেনশন হয়তো হবে, তো ঠিক আছে আজকে না গেলে আমি পরের দিন কিন্তু অনেক কম ভাড়া যেতে পারবো। তো সব কিছু মিলিয়ে কিছু প্যাসেঞ্জার যেতে পারেনি, যেটা বললাম বিলো 5,000। ওকে, তো আর ওই যে আরেকটা কথা আছে, কিছু লোক কিছু কোম্পানিকে ব্যান করা হয়েছে তাদের অতীত কর্মকাণ্ডের জন্য, ওইখানে লোক পাঠানো হচ্ছে না। তো আর 4,75,000 লোক যদি গিয়ে থাকে আর অ্যারাউন্ড 5 লাখসের মতো যদি আমার অ্যাপ্রুভাল থাকে, কোটা থাকে, একটা স্বাভাবিক, আমরা মানে যারা এই ব্যবসার সাথে জড়িত আছি জানেন একটা পার্সেন্টেজ কিন্তু সবসময় যায় না। ইভেন আমি যদি 2%, 3% ধরি, তাহলে 5 লক্ষে 3% আসে কত? 15,000 টাকা, 15,000। তো 15,000 লোক তো যাবেই না বিভিন্ন কারণে, কোম্পানি খারাপ, কোম্পানি রিপোর্ট না, এটা অতীতে দেখা গেছে, এটা অতীতে এরকমই দেখা গেছে, বিএমএটি ক্লিয়ারেন্স এভরিথিং ঠিক আছে, কিন্তু ওই 2-3% যায় না, এটাই স্বাভাবিক। কারো পারিবারিক সমস্যা থাকে, কেউ বিয়ে করে ফেলে, কারো বাবা মারা যায়, মা মারা যায়, টাকা জোগাড় করতে পারে না, অনেক প্রবলেম, অন্য দেশের ভিসা হয়ে গেছে, বহু কিছু হয়ে থাকে এরকম। এটা হচ্ছে ন্যাচারাল একটা ওয়েস্টেজ এই প্যাটার্ন এটা। তো সেখানে তো 15,000 লোক তাহলে যাবে না। তো টোটাল আমরা বলছি যে আমাদের লোক যেতে পারেনি হিসাব করলে লেস দেন 5,000, তার মানে ওইটার চেয়ে তো কম আছে। কিন্তু 3700 তো ডাটা পেয়েছি, আরও কয়েকটা এজেন্সির কাছ থেকে হয়তো কালেকশনটা শেষ হয়নি, ধারণা করে নিচ্ছি এটা 69টা এজেন্সির কালেকশন, কিন্তু ধারণা করে নিচ্ছি ওদের কাছ থেকে আরও 500-700 হবে। তো ইন এনি কেস এটা 4,500-এর উপরে বা 5,000-এর নিচে অবশ্যই থাকবে। তো যেখানে 5 লক্ষর বেশি লোকের অ্যাপ্রুভাল হয়েছে, 5,000 লোক না যাওয়াটা 1%-এ দাঁড়ায়। 1% ইজ ভেরি মাচ অ্যাকসেপ্টেবল আমার মনে হয়। ওকে, আসি এখন বিভিন্ন প্রচারণা নিয়ে। এই যে 30,000টা তো বললামই আমি। আর আরেকটা জিনিস, কথাটা মনে হয় কেউ বলছেনই না, এই যে 4,75,000 যদি গিয়ে থাকে, বাংলাদেশের প্রতি মাসে কত ইয়ে হচ্ছে, রেমিটেন্স হচ্ছে? 1,500 রিঙ্গিত হচ্ছে মিনিমাম বেতন,
প্লাস ওভারটাইম আছে, এই আছে। আমি 1500 ইঙ্গিত করে যদি ধরি 4,71,000 হিসাবটা করেছিলাম, 4,000 বেড়েছে, তাতে করে মাসে 1836 কোটি টাকা আমাদের রেমিটেন্স হওয়ার কথা, এবং বছরে সেটা 22,042 কোটি টাকা রেমিটেন্স হওয়ার কথা। আচ্ছা, পার ইয়ার। জি। এটা যে অর্থনীতিতে কত বড় অবদান রাখছে এটা কাউকে বুঝিয়ে বলার দরকার নাই। আগে মালয়েশিয়া থেকে যে পজিশনে ছিলাম, এখন আমরা 5th হাইয়েস্ট রেমিটেন্স আসে মালয়েশিয়া থেকে। এখন আমার ধারণা, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা চক্র আছে আমাদের এই মার্কেটটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমাদের অর্থনীতিটাকে কোনো না কোনোভাবে আঘাত করার জন্য। এটা যদি কোনো বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে যদি এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায় যে ঠিক আছে মালয়েশিয়া বন্ধ থাকলো, মালয়েশিয়া 1 বছর বন্ধ থাকলে আমার 22,000 কোটি টাকা লস হয়ে গেল। 22,000 কোটি শুধু আমি এই লোকগুলির কথা বলছি, এর আগে যারা আছে তাদেরটা নিলে তো অনেক বেশি হবে। তো আমরা কি চাই যে আমাদের অর্থনীতিটাকে আবার এভাবে একটা আঘাতপ্রাপ্ত হোক? তো আমার ধারণা এর মধ্যে কিছু একটা কিন্তু মাননীয় এমপি মহোদয়, যে অভিযোগের তীর কেন বলা হয় যে রিক্রুটিং এজেন্সির প্রতি, কিছু রিক্রুটিং এজেন্সির প্রতি, সেই অভিযোগের তীর কেন দেওয়া হচ্ছে? অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে গিয়ে বলা হচ্ছে যে বেশি টাকা নেওয়া হয়েছে। অভিযোগটা বলা হচ্ছে 30,000 কর্মী যেতে পারেন, যেটা আপনি ক্ল্যারিফাই করলেন ইতিমধ্যে। অভিযোগটা বলা হচ্ছে সেখানে গিয়ে অনেকেই কাজ পাচ্ছে না, তারা বসে আছে। ওকে, প্রথমটা তো আমি বললামই, এটা কি এখন কাজ পাচ্ছে না এরকম কিছু ঘটনা ঘটেছে, এবং যার জন্য বেশ অনেকগুলি কোম্পানিকে, মালয়েশিয়ান কোম্পানিকে আমরা ব্যান করে দিয়েছি, মানে আমাদের সরকার ব্যান করে দিয়েছে, তাদের এই পানিশমেন্ট হচ্ছে। এবং ওই কোম্পানিতে যদি কোনো ভিসা এসে থাকেও সেই লোকগুলি পাঠানো হয়নি। তো আরটা কি বললেন? জি, বলছিলাম যে যেতে পারেনি, যেটা বলছিলাম যে 5,000, 3,000, 4,000, ওটা তো বললাম। কিছু লোকের অবস্থা খারাপ হতে পারে এবং টাকা বেশি নেওয়া আছে বলেছিল। আচ্ছা, টাকা বেশি, আমি যতটুকু জানি প্রত্যেকটা এজেন্সি সরকার নির্ধারিত ফিটাই নিয়েছেন। জি। এখন আপনি এই সেক্টরের সম্বন্ধে অনেক জানেন, আমি জানি। গ্রামের লোক থেকে শুরু করে 10টা চেইন আছে হাতে, ওনারা যে কি নিচ্ছেন না সেটা তো আমাদের জানার কথা না, আমরা বোঝারও কথা না। একটা কর্মী হয়তো দিচ্ছে অধিক টাকা, সরকারি নির্ধারিত টাকা চেয়ে বেশি দিচ্ছে, কিন্তু সে যদি সরাসরি এজেন্সির কাছে এসে এই নামটা লিপিবদ্ধ করতে এর মাধ্যমে যেত, তাহলে ওই এজেন্সি কোনোভাবেই কিন্তু মাননীয় এমপি, আমি একটা ছোট্ট প্রশ্ন করি, সরকার কিভাবে এই নির্ধারণ করে? তারা একবার শুনে 79,000 না 80,000 টাকা, একবার শুনে 1,60,000 টাকা, যেখানে টিকিটের মূল্য এবার দাঁড়ালো 1 লক্ষ প্লাস, তাহলে সরকার নির্ধারিত মূল্য 1,30,000 বা 20,000 টিকিটের, এটা তো লাস্টে আসলো। আচ্ছা, তার আগেও তো টিকিটের দাম বেশি ছিল। তার আগে আপনার কম ছিল, 27,000 ছিল। আচ্ছা, এটা তো ওই সময় এই জন্য সরকার ওইভাবে নির্ধারণ করছিল। মাসুদ ভাই যে কথাটা বলতেছিলেন, সেখানে আমি একটু ইন্টারাপ্ট করব। সেটা হলো এই যে অভিবাসন ব্যয় বেশির কথা, যেটা এখানে আপনারা খুব সূক্ষ্মভাবে এটা দেখবেন, এটা সবাইকে আমি অনুরোধ করবো, যারা এটা দেখছেন বা যারা শুনবেন দেখবেন, তারা মালয়েশিয়া পারমিশন দিল 100 লাইসেন্সকে, তার মধ্যে কিন্তু গভর্নমেন্টের একটা আছে 101টা বয়সেল। হ্যাঁ, আমাদেরকে কোম্পানি রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি দিল 100 জনের কাছে। দেখা গেল যে কোম্পানি আরেকটা ডামি পাওয়ার অফ অ্যাটর্নি থার্ড পারসন অ্যাসোসিয়েট বিআরএ তাকে দিয়ে দিল। অ্যাসোসিয়েট কথা ছিল যে সরাসরি কাজটা যার যার সমান হারে সবার লাইসেন্সে 100টা একটা লাইসেন্সে এটা ঢুকবে। দেখা গেল যে ওটা কিন্তু ওটাই আসছে, কিন্তু কাজটা কি হয়েছে, অ্যাসোসিয়েট বিআরএ কেউ ওখানে গিয়ে মার্কেটিং করছে, সরাসরি বেশি টাকা দিয়ে। কোম্পানি তাদেরকে যখনই দিয়ে দিচ্ছে, পাওয়ার অ্যাটর্নি দিয়ে দিচ্ছে, তারা এখানে কি করছে, তারা সরাসরি রিক্রুট করছে। কোম্পানি আমাদেরকে রিক্রুট করার কোনো সুযোগ দেয় নাই। কর্মী 6,000 কর্মী কোম্পানি বলে দিচ্ছে যে যাবে 100টার মধ্যে না হয়ে ওই যে অ্যাসোসিয়েট আছে তার মধ্যে যাবে, আবার 100টার ভিতরেও কেউ থাকতে পারে। সেখানে যখন গেছে তাদের ইন্টারভিউ তারা নিছে, রিক্রুটমেন্ট তারা করছে, এভরিথিং তারা করছে। এই 100টা শুধু তাদেরকে প্রসেসটা করে তাদেরকে টিকিট পাঠিয়ে দিয়েছে। তাহলে এই এন্ডে এই রিক্রুটিং 100টার কাছে আমাদের কাছে 78,990 টাকাই পৌঁছাইছে। এর বেশি না, অবশ্যই সবগুলি
তাদেরকে রিসিট দিয়ে দেওয়া হয়েছে, তাদের কাছে তারা অঙ্গীকারনামা দিয়েছে যে আমরা এই অমুক কোম্পানির থেকে আমি ৭৮,৯৯০ টাকা পে করছি। কিন্তু অ্যাসোসিয়েট বিয়ারের মধ্যে যারা যদি কেউ কিছু করে থাকে সেটা আমাদের জানার কোনো সুযোগ মানে সেখানে মধ্যস্বত্বভোগী আরেক ধরনের অ্যাসেট বিয়ারে গিয়ে সেখানে মার্কেটিং করে এমপ্লয়ারের কাছ থেকে টাকা প্রবলেমটা এখানে হয়েছে। যদি সরাসরি আমাদের রিক্রুটমেন্ট করার সুযোগ মানে যে প্রসেসে করার কথা সেই প্রসেসে তাহলে অনেকে মনে করেন যে আপনার কেন সরাসরি কর্মীর কাছে যান না বা কর্মী আনেন না। কর্মী তো আসার কোনো সুযোগই নাই, কারণ ওটা তো পাওয়ার ব্যাটনি আরেকজন হাতে। কর্মী তো এখানে মেইন বিয়ারের কাছে আসতেছে না। সো দ্যাট ওইখানে গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে সেটা আমাদের জানার কোনো সুযোগ। যখন অফিস পর্যন্ত আসে যে টাকা সরকারি ফি ওইটা দিয়েই তারা চলে যাচ্ছে। এই হলো ঘটনা। জি, নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা এই বিষয় নিয়ে আর কথা শুনবো। এটা নিয়ে অনেক মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আজকে একটু ক্লারিফাই হওয়ার চেষ্টা করলাম যে আসলে কি কারণের জন্য অভিবাসন ব্যয়টা বেড়েছে এবং ৩০,০০০-৩৫,০০০ কর্মী এয়ারপোর্টে আটকে আছে যে কথাটা বলা হয়েছিল সেটার ক্লারিফিকেশনে শুনলাম যে ৩,৭০০ বা ৪,০০০-এর কাছাকাছি কর্মী যারা ই ভিসা এবং যারা বিএমইটি ক্লিয়ারেন্স নিয়েছে তারা টিকিটের কারণের জন্য সংকটে তারা যেতে পারেনি। আমরা এই আলোচনা আবার ফিরবো। আমাদের সাথে দুজন মাননীয় সংসদ সদস্য রয়েছেন, জনাব ইঞ্জিনিয়ার আহমেদ এমপি এবং রয়েছেন জনাব মাসুদ উদ্দিন চৌধুরী এমপি রয়েছেন আমাদের সাথে। আমরা ছোট্ট একটা বিরতির পর প্রিয় দর্শক আবার আপনাদের কাছে ফিরে আসছি। প্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনায় ফিরে এসেছি। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যে মিশ্র প্রতিক্রিয়া সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ট্রেডিশনাল শ্রমবাজার। গত কয়েকদিনে আমরা যেটা দেখেছি যে একটা মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। ৩০,০০০ কর্মী না ২৫,০০০ কর্মী, কিন্তু সর্বশেষ আজকে যেটি বুঝতে পারলাম সেটি হচ্ছে দুজন মাননীয় সংসদ সদস্য আছেন, তারা ক্ল্যারিফাই করছেন যে ৪,০০০-এরও কম কর্মী যারা ই ভিসা এবং যারা বিএমইটি ক্লিয়ারেন্সের মাধ্যমে তারা টিকিটের কারণের জন্য তারা মালয়েশিয়া যেতে পারেনি। সরকারি হিসাবে সরকারের পক্ষ থেকে মাননীয় প্রতিমন্ত্রী প্রায় ১৭,০০০ কর্মী কথা বলেছেন। আমি মাননীয় মন্ত্রী বেনজির আহমেদ আপনার সাথে কথা বলতে চাই। আপনার জনপ্রিয়তা এবং মুগ্ধতাই কিন্তু আমরা ছেলেবেলা থেকে মুগ্ধ, এবং আপনি যে এলাকা থেকে নির্বাচিত হন সেখানে কিন্তু আপার মানুষের আপনার প্রতি শ্রদ্ধা আছে। সেখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, ইভেন আমি দেখেছি যে আপনার জনপ্রিয়তা শীর্ষে বলা চলে, এবং আপনাকে আওয়ামী লীগের এই নেতৃত্ব প্রদান করবার ক্ষেত্রে, বিশেষ করে ঢাকার নেতৃত্ব প্রদান করবার ক্ষেত্রে নির্মোহ একজন ব্যক্তি হিসেবে আমরা দেখতে পাই। কিন্তু দু একটি গণমাধ্যম আপনাদের দিকে অভিযোগ দিচ্ছিল আপনারা নাকি সুবিধা বেশি নিয়েছেন। বিশেষ করে আজকে এই কারণের জন্য আপনাদের দুজনকে আমি অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনারা কোনো সুবিধা বেশি নিয়েছেন কিনা। আসলে এটা ক্লিয়ার করা দরকার। এখানে ১০০ লাইসেন্সকে অনুমতি দেওয়া হয়েছে মালয়েশিয়ায় কাজ করার জন্য। গভর্নমেন্টের একটা আছে, বললামই তো। আপনি হিসাব দেখেন যে এই যে আমরা ৪ জন সংসদ সদস্য, আমাদের কোনো বাড়তি সুবিধা এখানে দিচ্ছে কিনা, আমরা 10টা লোক বেশি বাড়াইতে পারছি কিনা, এটা পাবেন না। কেউ বেশি কেউ কম, সেটা তো ৫০টা, ১০০টা, ১০০, ২০০, ৩০০ এরকম হতে পারে। বেশি বাড়তি সুবিধা নিতে হলে তো অন্তত কয়েক হাজার বেশি বাড়াইতে হবে, ৫,০০০, ১০,০০০, ২০,০০০ বেশি বাড়াইতে হবে। যেভাবে মার্কেটে যেভাবে প্রচার করা হয়েছে তাতে তো মনে হয় যে সবই বোধহয় আমরা ৪ জনে বাড়াইয়ে দিছি। মানে চিলে কান নিচে সবাই হইচই শুরু করেছে, কান ধরে। কাজেই এটা তো একটা হিসাবই আছে কোন কোম্পানি কত লোক পাঠাইছে, সেটা হিসাব দেখলেই বোঝা যাবে যে সেখানে খুব একটা ডিফারেন্স নাই, অলমোস্ট কাছাকাছি। তো আপনি কি মনে করেন যে এই যে মানুষের ২-৪টি বিশেষ করে গণমাধ্যম যেটা করেছে সেটা কি আপনাদের সাথে কথা বলেনি, আপনারা ক্ল্যারিফাই করার সুযোগ পাননি? না, আমাদের কাছে কোনো আলাপ করে নাই। আলাপ করলে তো আমরা ক্ল্যারিফাই করতে পারতাম আগে। করলে ভালো হইতো। আমার মনে হয় যে এটা সবসময়ের জন্য মিডিয়ার মানে দরকার উচিত বলে মনে করি। যখনই কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আসে তাকে হেয় প্রতিপন্ন না করে তাকে প্রথম তার কাছেই যাওয়া দরকার যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে, আপনার কি বক্তব্য। তাহলে বিষয়টা তারা জানতে পারে। 2টা বক্তব্য দিল, তার অভিযোগেই তার উত্তরেই। অভিযোগ কি আছে সেটাও বলে দেখ, অসুবিধা নাই, সত্য মিথ্যা সেটা জনগণ বিচার করবে। কিন্তু এইভাবে দিয়ে দেওয়া একেবারে, আমি একটা উদাহরণ আজকে 2-একটা মিডিয়ায় দিছি পদ্মা সেতুর ব্যাপারে, যে তখন আমাদের একেবারে অত্যন্ত একটা সজ্জন ব্যক্তি সৈয়দ আবুল হোসেন সাহেব, এলজেডি মন্ত্রী, এবং ভালো ব্যবসায়ী, এবং এখানে চায়নার সাথে বাংলাদেশের, চায়নাকে এখানে নিয়ে আসা, পদ্মা সেতুতে ইনভলভ করা, তার যথেষ্ট অবদান আছে। কিন্তু পরে তো আমরা বুঝতে পারলাম এটা যে তার বিরুদ্ধে এত অপপ্রচার, এত দুর্নীতির অভিযোগ দিল, শেষে পদ্মা সেতুটা কি হইল, ওয়ার্ল্ড ব্যাংক টাকা বন্ধ করে দিল। আর কানাডা
কোর্ট রায় দিল যে পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয় নাই। এতদিনে তো সৈয়দ আবুল হোসেনের মন্ত্রিত্ব নাই, এমপি নাই, অনেক ঘটনাই ঘটে গেল, অনেক পানি তো চলে গেল। সচিব সাহেব জেলে গেলেন, দেখলাম সচিব সাহেব জেলে গেলেন, অযথা জেল খাটে আসলেন। তো এতে তারপর দেশের ভাবমূর্তি নষ্ট হইল, সরকারের ভাবমূর্তি নষ্ট হইল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর এটা আস্থা ছিল এবং উনি জানতেন যে এখানে কোনো রকম অনিয়ম হয় না, সেই কারণে তিনি বলছেন, চ্যালেঞ্জ দিয়ে বলছেন যে পদ্মা সেতু আমরা নিজেদের টাকায় করব। তো এখন আমাদের ব্যাপারে যেটা বলা হইল, আমরা তো বলতেছি এর কোনো সত্যতা নাই, মিডিয়াতেই বলতেছি। তো এইটার রিমেডিটা কি? এখন যিনি এটা প্রচার করলেন, এখন কি উনি নিজের থেকে বলবেন যে না এরকম ওনারা বাড়তি সুবিধা নেয় নাই, অথবা আমরা বললাম এটা কি তিনি মেনে নেবেন? কিভাবে আমরা মানুষকে আমরা এটাকে ক্ল্যারিফাই করব? আমরাও তো মানুষ, আমাদের মান সম্মান আছে। কাউকে কোনো কিছু অ্যাকিউজ করার আগে একটু ভালো করে জানলে এটা, বা তার কাছে ক্ল্যারিফাই হলো, হ্যাঁ ক্ল্যারিফাই হলে এটা ভালো হতো, আরো ক্ল্যারিফাই হতো, মানে আপনাদের বক্তব্য হয়তো দিয়ে দিতে পারতো। যারা আমার সাথে একই প্রশ্ন কিন্তু আপনার প্রতিও, জনপ্রতিনিধি, কিন্তু কিন্তু অভিযোগ কিন্তু বিশেষ সুবিধা নেবার একটা অভিযোগ আপনাদের কাছে আছে এবং আপনারাও এটার বড় একটা সুবিধাভোগী বলা হচ্ছে। না, থ্যাংক ইউ। ব্যাপারটা হচ্ছে এই যে আমরা একটু আগে বললাম 4,75,000 লোক পাঠিয়েছি বাংলাদেশ গত 25 মাসে। তো সেখানে প্রথমে 25টা এজেন্সি ছিল, পরে এটা 100টা হলো। তো 100টায় যদি হয় 4,75,000 লোক যদি গিয়ে থাকে, আমার তো একজন একটা এজেন্সি হিসাবে একটা শেয়ার আছে, তাহলে প্রায় 4,750 জনের মতো, 5,000 মতো লোক এমনি আসে। আর প্রথম দিকে যেহেতু আমাদের 25 জন ছিল, ওই দিক তখনকার কোটাগুলা একটু বেশি, স্বাভাবিকভাবে একটু বেশি পেয়েছি। তো দেখানো হচ্ছে আমরা, আমার কথা বলি, বেনজির ভাইয়ের কথা বলি, আমরা 7 থেকে 8,000 8,500-এর মধ্যে আছি। সাথে সাথে প্রথম আলোর ওই নিউজ আইটেমেই কিন্তু পরবর্তী দেওয়া হলো আরও অনেকগুলি ইয়ে, না প্রত্যেকেরই কিন্তু এরকমই আছে। এক্সট্রা বেনিফিটটা কোথায় পেলাম আমি? আজকে যদি আমি 8,000 জায়গায় 28,000 পাঠাতে পারতাম, তাহলে ভাবলাম যে আমাকে 20,000টা বেশি দিয়ে দেওয়া হচ্ছে, আমি এই সুবিধাটা পেয়েছি। তো সেটা তো হয়নি। সুবিধাটা কোথায় হলো? নাম্বার 1। নাম্বার 2, একটা খুব আপত্তিকর শব্দ ব্যবহার করা হচ্ছে, চক্র। এটা দুইটা সরকারের এমওইউ যে সাইন করেছে, সেখানে বলা ছিল বাংলাদেশ সরকারের তরফ থেকে যতগুলি লাইসেন্সধারী এজেন্সি আছে প্রত্যেকের নাম পাঠানো হবে। মালয়েশিয়ান সরকার এটা ডিসাইড করবে যে কাদেরকে দিয়ে কাজটা করাবেন। এটা তো বাংলাদেশ সরকার রাজি হচ্ছে। সরকার একটা এমওইউ যখন সাইন করে, এটা ক্যাবিনেটে যায়, ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে। তো অ্যাপ্রুভ করার পরে মালয়েশিয়ান সরকার এটা সিলেক্ট করে পাঠালো। তো এখানে আমরা কেমন করে ইনভলভ হয়ে গেলাম, আমরা কেমন করে চক্র হয়ে গেলাম বুঝলাম। সরকারি একটা দুইটা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কাজগুলো হয়েছে, সেখানে আমরা চক্র হয়ে গেলাম। আর যদি সিন্ডিকেটের কথা বলি, সিন্ডিকেটের অক্সফোর্ড ডিকশনারি যেটা বলেছে, এই যে কোনো কাজ করার জন্য কিছু লোকের ব্যবসা করার জন্য বা একত্রিত হওয়া, সমষ্টিগত হওয়া। তো এখানে বাংলা করতে গিয়ে এটাকে চক্র টক্র বানিয়ে দিয়ে মানে মোটামুটি যা ইচ্ছা তা করা হলো। তো বাট কথা হচ্ছে এক্সট্রা বেনিফিটটা কোথায় পেয়েছি, এটা যদি নিউজ আইটেমে থাকে। কিন্তু আমি মাননীয় এমপি বেনজির সাহেবের কাছে জিজ্ঞেস করেছিলাম, আপনাদের সাথে কি সেই গণমাধ্যম কথা বলেনি টেলিফোনে যে আপনারা নিউজটা করার আগে আমার সাথে কথা হয়নি, পরে একটা মেসেজ পেয়েছিলাম যে উনি নাকি আমাকে চেষ্টা করেছিলেন, আমাকে পাননি, হতে পারে হি ট্রাইড, আমার সাথে যোগাযোগ কমিউনিকেশন হয়নি। আর এরপরে কথা হচ্ছে, নিউজটা পাবলিশ করার পরে ওই সাংবাদিকের সাথে আমার কথা হয়েছে। আচ্ছা, মানে আমি বুঝিয়ে, তার মানে যে এই যে বলছেন যে অতিরিক্ত বেনিফিট, সেই বেনিফিটের জায়গাটা আপনি সেটা যদি বলতো খবরে আইটেমে, নিউজ আইটেমে যে এই সুবিধাগুলো আমরা নিয়েছেন। এখানে আরেকটা বিষয় আমি একটু বলি। জি জি, এর আগে যখন মালয়েশিয়া প্রথমবার খুলে, তখন কিন্তু 10 জন ছিল, 10 জন ছিল সিলেক্ট করছিল, তারা 10টা লাইসেন্স মালয়েশিয়া লোক প্রেরণ করছে। তখন কিন্তু এই অভিযোগটা কারো বিরুদ্ধে ছিল না। হ্যাঁ, কারণ তখন তো আমরা ছিলাম না। কিন্তু আমাদের একজনের ছিল, এই অভিযোগটা তখন আসে না বা এরকম একটা কথা হয় নাই। তো সিস্টেমটা এবার একই। মালয়েশিয়া গভর্নমেন্টের কথা ছিল প্রথম 10 জন যখন দেয়, যেভাবে অবৈধভাবে গিয়ে আগে রিক্রুটিং লাইসেন্সের মাধ্যমে না,
টুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, স্টুডেন্ট ভিসা নিয়ে গিয়া বনে জঙ্গলে লাশ হয়ে পড়ে আছে, কুকুরে শিয়ালে খাচ্ছে। এগুলি দেখে তো একটা সারা পৃথিবীতে একটা ইয়ের সৃষ্টি হয়ে গেছে, আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, সেটা আপনাদের মনে আছে। তখন মাননীয় প্রধানমন্ত্রী একটা উদ্যোগ নিলেন যে আমাদের যেগুলো অবৈধ আছে মালয়েশিয়ায়, তাদের একটা বৈধ করা যায় কিনা। তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে এটা 3 লক্ষ কর্মীকে উনি তখন বৈধ করার একটা ব্যবস্থা করছেন। সেকেন্ড টাইমও কিন্তু মালয়েশিয়ায় আরও 1.5 লক্ষ কর্মীকে বৈধ করা হয়েছে, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে। তখন মালয়েশিয়া যখন লোক নেবে, মালয়েশিয়া যখন লোক নেয় নাই, অভিবাসন ব্যয়ের কথাটা আমি বলি, তখন সৌদি আরবে লোক গেছে 8, 10, 12 লক্ষ টাকায়। মালয়েশিয়া যে চালু হয়ে গেল 10 জন দিয়ে, তখন এটা কিন্তু নেমে আসলো 4 লাখ, 5 লাখ, 3 লাখ, 2.5 লাখের মধ্যে। ওইটা চলে গেল, মাঝখানে আবার বন্ধ মালয়েশিয়া, কারণ তাদের কর্মীর দরকার না, মাঝখানে কোভিড এই নানান কারণে বন্ধ ছিল। পরে যখন তারা কেন করলো, তাদের বক্তব্যটা হলো যে আমি এই বিদেশ থেকে 14টা দেশ থেকে এইভাবে যদি আসতে থাকে অবৈধ, আমি ডাম্পিং করতে দেব না, আমি সিলেক্টেড এজেন্সিকে দেবো, আমি যেন তাকে ধরতে পারি। এটা তো রিসিভিং কার্ডের ইচ্ছা। আপনার ফ্যাক্টরিতে আপনি লোক নেবেন, আপনি কি আমার কথাই নেবেন? আপনার যা প্রয়োজন, যাকে পছন্দ হয় তার কাছ থেকে নেবেন, যাকে আপনি ভালো মনে করেন। তাহলে 10 জনের সময় অত কথা ওঠে নাই, 101 জনের সময় বেশি কথা উঠলো, বেশি কথা উঠছে। তার মানে এখানে একটা তো এখন হলো তারা এইবার বলছে যে না, আমরা 25 জনের বেশি দেব না। প্রথম 25 জন, তারপর আবার 35 জন, তারপর আবার 40 জন, 3টা ধাপে এটাকে 100 উন্নীত করা হলো। এর সাথে সরকারের একটা আছে। সেটা কেন করেছে? সেটা করেছে মালয়েশিয়া। হ্যাঁ, এটাও হইতে পারতো যে আগে যে 10 জন ছিল, আমাদের গভর্নমেন্ট যদি বলতো না আমি কোনো লোক মালয়েশিয়া পাঠাবো না, তাহলে ওখানে প্রায় 2,78,000 না কাছাকাছি লোক গেছে, একটাও যেতে পারতো না। আমরা ওই এদের বেকার সমস্যার সমাধান করতে পারতাম না, রেমিটেন্স আনতে পারতাম না। আর এইবার যে 4,75,000 76,000 কর্মী গেল, তো এদের আমরা পাঠাইতে পারতাম না, একজনও না। এখানে সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো যে আমাদের এই সিদ্ধান্তটা নিতে দেরি হয়েছে 8 মাস। এই 8 মাসে অন্যান্য 14 কান্ট্রি যারা আছে তাদের লোক যাওয়া শুরু হয়ে গেছে, এবং নেপাল কখনো এটার মধ্যে ছিল না। নেপাল থেকে তখন হঠাৎ করেই 2 লক্ষ লোক তারা নিয়ে নিল, যে লোকটা বাংলাদেশের কোটার মধ্যে ছিল। মানে যেটা 8 মাসের দেরি হওয়াতে আমাদের সরকারের সিদ্ধান্ত, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার কারণে 2 লক্ষ কর্মী আমরা তখন হারাইছি। তার মানে 2 লক্ষ গেল। এখন যেটা যেভাবে মানে আমাদের দেশে যদি এটা এত বেশি ভুল অপপ্রচার হয়, তাহলে যে যে সমস্ত লেবার রিসিভিং কান্ট্রি যারা নিবে, এটা শুধু মালয়েশিয়ার কথা আমি বলতেছি না, সৌদি আরব বলেন, মিডল ইস্ট বলেন, ইউরোপ বলেন, যে কোনো দেশে বলেন, যে বাংলাদেশের ইমেজ যদি এরকম, ওই দেশে কর্মী নিব না, হতে পারে এরকম একটা ব্যান্ড এখানে আসতে পারে, মিসপারসেপশন হবেই হবে। তাহলে কি হবে? তাহলে আমরা যারা এটা করতেছি, আমরা মানে এটা প্রচার যেভাবে হচ্ছে, তাতে কি লোক পাঠানো সম্ভব হবে? তাতে কি বেকার সমস্যার সমাধান হবে? দেশের সমস্যার সমাধান হবে? রেমিটেন্স আসবে? অর্থনৈতিক কোনো উন্নয়ন হবে? আপনি যে আপনার ফ্যাক্টরিতে আপনি লোক নেবেন 10 জন, তারপর যাকে খুশি তাকে নেবেন, ইউ হ্যাভ দি রাইট। এবং আপনার কর্মী আপনি সিলেকশন করছেন, আপনি দেখছেন, আপনি সবকিছু আপনি করতেছেন। দর্শক, আমরা আবার আলোচনায় ফিরবো। মিস্টার বেনজির আহমেদ এমপি এবং লেফটেন্যান্ট জেনারেল অবসর মাসুদ্দিন চৌধুরী এমপি সাহেবের কথা বললাম। আমরা এই পর্বে একটা বিষয় একটু আমরা মোটামুটি নিশ্চিত হলাম, সেটি হচ্ছে যে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে যে রিক্রুটিং লাইসেন্সগুলোকে মনোনয়ন দেওয়া হয়েছে তারাই কর্মী প্রেরণ করেছে, এবং ইতিপূর্বে 10 জন নিয়ে কর্মী প্রেরণ করা হয়েছিল, তখন যতখানি সমালোচনা না হয়েছে, এর চাইতে এখন যে সমালোচনা হচ্ছে, এতে এই শ্রমবাজারটি ক্ষতি হতে পারে। এবং একই সাথে আমরা মনে করি তারা মনে করছেন যে গণমাধ্যমগুলোকে সবাইকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী প্রেরণের গতি যাতে আরও গতিশীল করা যায়, সে বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করছেন। আমরা ছোটটা বিরতির পর আবারও প্রিয় দর্শক ফিরে আসবো, ছোটটা বিরতি নিচ্ছি।
চিসপানি মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছে। আমাদের সাথে দুইজন মাননীয় সংসদ সদস্য রয়েছেন, জনাব বেনজির আহমেদ এমপি রয়েছেন, একই সাথে লেফটেন্যান্ট জেনারেল অবসররত মাসুদ্দিন চৌধুরী এমপি রয়েছেন। আমরা একটা কথা বলবার চেষ্টা করি, সেটা হচ্ছে গণমাধ্যম কিন্তু মানুষের পাশে সবসময় একটা রক্ষা কবচ হিসাবে কাজ করে থাকে, এবং সেক্ষেত্রে যদি কোনো কিছু গণমাধ্যম বা যারা এই শ্রম অভিবাসন খাতের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের উভয়ের মধ্যে যদি কোনো রকমভাবে কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্যাপাসিটিতে কোনো এদিক সেদিক হয়ে থাকে, আমি আশা করব যে অবশ্যই এই বিষয়টিকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশ থেকে কর্মী প্রেরণের গতিটাকে অবশ্যই আমরা আরও বেশি গতিশীল করতে হবে, সেটি আমি বিরতির পূর্বে বলেছিলাম। জনাব মাসুদ্দিন যদি আমি একটু আসতে চাই একেবারে শেষ আলোচনার মুহূর্তে, আসলে এখন উত্তরণের উপায় কী? আমরা তো অনেক অভিযোগ করলাম, আমি আপনার অভিযোগগুলি খণ্ডন করলাম, অভিবাসন ব্যয়ের কথা বললেন, আপনি বললেন 3,000 3,500-এর বেশি কর্মী এয়ারপোর্টে বিএমই টিমে ভিসা পায়নি, 500-700-এর বেশি কর্মী এয়ারপোর্টে যায়নি। তো আসলে এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কীভাবে? যেহেতু আবার কিছুদিন পরে হয়তো মালয়েশিয়া খুলবে, কিন্তু এরকম হলেও তো আমাদের জন্য মালয়েশিয়া কর্মী প্রেরণটা আবার চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। ধন্যবাদ আবারও। প্রথম কথা হচ্ছে মালয়েশিয়া কিন্তু বন্ধ হয়নি, স্থগিত করা হয়েছে। এবং শুধু বাংলাদেশ না, এটা সোর্স কান্ট্রি যে কটা আছে 14টা সোর্স কান্ট্রির জন্য এই কাজটা করা হয়েছে। এবং স্থগিত করার কারণ হিসাবে আনঅফিসিয়ালি যেটা জানি, ওনারা একটা স্টক টেকিং করবেন যে কত লোকের দরকার ছিল, আসছে ঠিকমতো এমপ্লয়েড হয়েছে কিনা, আরও কত লাগবে না লাগবে, এইটা স্টক টেকিং করে ওনারা আবার রিওপেন করবেন বলে আমাদের ধারণা। এটা হলো মানে আমাদের অনেকগুলো মানে মিডিয়া বলছে যে বন্ধ হয়ে গেছে, অপকর্মের কারণে বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু আসলে বন্ধ হয়নি, তেমন কোনো অপকর্মেরও কিছু ঘটেনি। এটা স্থগিত করা হয়েছে, ওনারা আমাদের একটা স্টক টেকিং করবেন এই জন্য। আমি ছোট্ট একটা ডেটা বলি, এই যে 4,75,000 যত 25 মাসে পাঠিয়েছে, এর আগে যারা মালয়েশিয়াতে আছে ওদেরটাও ধরি নেই হিসাবে, এই লোকগুলি যদি 1,500 রিঙ্গিত করে বেতন তো মিনিমাম পায়, তারপর ওভারটাইম আছে, অন্যান্য আছে, এই 1,500 রিঙ্গিত করে যদি হিসাব করি, আমি মাসে প্রায় 1,852 কোটি টাকা বাংলাদেশ আয় করে। তার মানে বছরে প্রায় 22,000 কোটি টাকা আমরা আর্ন করি। এটা আর কারো না কারোর জন্য খুব একটা চক্ষুশূলের ব্যাপার হতে পারে, যারা আমাদের প্রতিদ্বন্দ্বী আছেন এই পাঠানোতে তাদের হতে পারে, যারা বাংলাদেশকে ইকোনমিক্যালি স্টেবল দেখতে চান না তাদের হতে পারে। তো এমনও তো হতে পারে এই যে পুরো অপপ্রচারটা করা হচ্ছে, বাংলাদেশি ইকোনমির যাতে করে বড় আঘাত আসে, এদিকটা আমাদেরকে একটু মনে হয় সব লেভেলে বিবেচনা করা দরকার আছে। আর অল্প স্বল্প যে হয়নি, যেমন কতগুলো প্যাসেঞ্জার যেতে পারেনি, টিকিট পাওয়া যায়নি, টিকিটের বিশেষ করে মেনলি কারণটা হচ্ছে ফ্লাইটের স্বল্পতা এবং টিকিটের দাম বৃদ্ধির কারণে। এখন ওয়ে আউট যেটা হয়, ওনারা মালয়েশিয়ান সরকার 31শে মেতে ডেডলাইন দিয়েছেন, কিন্তু যে দেখালাম আমি 28 তারিখে, 29 তারিখে, 30 তারিখেও ভিসা ইস্যু করেছেন। এগুলা করে যদি আমরা ডিপ্লোম্যাটিকলি একটু ম্যানুভার করি, 1 সপ্তাহ 10 দিন সময় বাড়ানো কোনো কঠিন কাজ হবে বলে আমি মনে করি না। আমি নিজে ডিপ্লোম্যাটিক কাজ করেছি, চাকরি করেছি, অনেক বড় বড় সিদ্ধান্ত বদলে নেওয়া যায়। তাকে দেখানো যাবে তুমি তো 28 তারিখে ভিসা দিচ্ছ রে ভাই, আমাদের ডিমান্ড আছে, তার মানে তোমার প্রয়োজন আছে লোকগুলির, তো লোকগুলি যদি প্রয়োজন থাকে তুমি ভিসা দিয়েছো, মানে 28 মে ভিসা দিয়েছে, 31 মে শেষ করতে হবে, এটা তো 30 মে দিয়েছে, 30 মে দিয়েছে। আচ্ছা, তো এইটা বুঝিয়ে আমরা যদি একটু ডিপ্লোম্যাটিক ম্যানুভার করি, তাহলে আমার মনে হয় এটা খুব ইজিলি এই টাইম এক্সটেনশনটা করা যাবে। তো এই যে 3,000 বা 4,000 লোক যেতে পারেনি, এদেরকে ইজিলি পাঠিয়ে দেওয়া যাবে। দিস নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আমাদের একটু খুঁজে বের করা দরকার এই অপপ্রচারটার কারণটা কি, এর পিছনে শক্তি কারা, তাদের উদ্দেশ্যটা কি। সেটা যদি করতে পারি তাহলে আমরা এক্স্যাক্টলি অ্যাড্রেস করতে পারবো যে আমাদের কোন জায়গায় অ্যাড্রেস করলে আমাদের প্রবলেমটা সলভ করতে পারবো। কারণ আমরা কোনোভাবে এত বড় একটা বাজার হারাতে চাই না। আর কেউ কি আছে এর পেছনে যে বাজারটা আমাদের কাছ থেকে সরে যাক, অন্য কোথাও চলে যাক, এটা চেষ্টা যদি কেউ লিপ্ত থাকে, আমরা যদি এই ফ্যাক্ট ফাইন্ডিং করতে না পারি, কারণটা বের করতে না পারি, আমরা অ্যাড্রেস করবো কেমন করে? না, মন্ত্রণালয় বলছে তারা তদন্ত কমিটি করছে, তারা কি তদন্ত কমিটির? আচ্ছা, মন্ত্রণালয় তদন্ত কমিটি কি টার্মস অ্যান্ড রেফারেন্স দিবে আমি জানি না, করুক। কিন্তু আর এই লোকগুলি পাঠানোর ব্যাপারে আমার তো মনে হয় মন্ত্রণালয় যদি এবং ফরেন মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে একটু কঠিন পদক্ষেপ নেয়, একটু মানে একটু অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি করে, এটা হয়ে যাবে। এটা না হওয়ার কোনো কারণ আমি দেখি না। তো সেটা আর কয়দিন আগ থেকে শুরু করলে কি অসুবিধা ছিল? যদি আরো যা করেনি তো করে, আমি অতীতে যেতে চাচ্ছি না, বাট এই মুহূর্তে যেহেতু আমার প্রায় 4,000-5,000 লোকের মতো সবকিছু সব ফর্মালিটি শেষ করে যেতে পারিনি, এদের জন্য তো আমি চাইতে পারি। এদের জন্য এটা চাইলে হবে, এটা আমি একেবারে
নিশ্চিত করে বলতে পারি আমি। কিন্তু মাসুদ, আমি আপনার কাছে আসবো, সে যদি 1 মিনিট সময় থাকে। আমি জনাব ইঞ্জিনিয়ার আহমেদ এমপি, মাননীয় এমপি সাহেব, এই যে যারা যেতে পারেনি বলা হচ্ছে 5,000, আপনারাই বলছেন 3,500, 4,000, 5,000 যদি হয়ে থাকে, তাহলে এরা যদি একেবারেই যেতে না পারে তাহলে এদের টাকা পয়সা কি হবে? ফেরত দিবে। কে ফেরত দিবে? যে সমস্ত এজেন্সি থেকে তারা কি ফেরত দিতে পারবে টাকা পয়সা? কেন পারবে না? অবশ্যই দিবে, দিতে হবে তো। উপায় কি? নিচে তো তারা, সুতরাং যদি যেতে না পারে তারা টাকা পয়সা অবশ্যই ফেরত দিতে হবে। ফেরত দিবে। আর 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 এই যেটি মাননীয় এমপি মহোদয় লেফটেন্যান্ট জেনারেল মাসুদ্দিন চৌধুরী বললেন যে এই যে ডিপ্লোম্যাটিক একটা আলোচনার মাধ্যমে আমরা যদি 10-15টা দিন বাড়াতে পারি, সেই বাড়ানোর ক্ষেত্রে আমরা মন্ত্রণালয়কে এই পরামর্শটাই দিছি। আচ্ছা, যে যেহেতু তাদের ডিমান্ড আছে, তাদের অ্যাপ্রুভাল আছে, তাদের ই ভিসা আছে, সো দ্যাট তারা ইচ্ছা করলে এটা নিতে পারে। সেটা তাদের কাছে ডিপ্লোম্যাটিক্যালি এটা আমাদেরকে এখানে তাদের সাথে সে অ্যাপ্রোচটা করতে হবে এবং সেটা স্ট্রংলি করতে হবে। যেহেতু 30 তারিখে ভিসা দিয়েছে, নিশ্চয়ই তারা এই ব্যাপারটা বিবেচনায় নেওয়া উচিত। অবশ্যই 30 তারিখ ভিসা দিলে কিভাবে 1 তারিখে যাবে? তখন তাদের কি হবে? তার তো টাকা পয়সা খরচ করে বসে আছে। তাহলে এই যে বলা হচ্ছে যে লোকগুলি যেতে পারবে না, 5,000 হোক আর 3,500 হোক, এই অর্থ ফেরত কি তারা আসলে নিশ্চিত পাবে কিনা? না না, দিতে হবে। পাবে কিনা সেটা আমি বলবো এটা দিতে হবে। আচ্ছা, তারা দিতে বাধ্য। যদি না দেয় তাহলে সেখানে তাদের ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে, আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। অবশ্যই। সেক্ষেত্রে যদি আপনি কি মনে করেন, যদি মনে করেন আপনার কাছে যদি 10 জন লোক যেতে পারেনি, সেক্ষেত্রে আপনি কি করতেন? স্টেটের কোনো প্রশ্ন না করে টাকাটা ফেরত দিব, যদি যেতে না পারে। এটা সরাসরি কমিটমেন্ট। সরাসরি কমিটমেন্ট। এটা আমার মনে প্রত্যেকটা এজেন্সির এই কমিটমেন্ট হওয়া উচিত। এবং এটা কিন্তু আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই ঘোষণাটা করতে চাই যে এজেন্সিগুলো যদি কোনো কারণে কর্মীগুলো যেতে না পারে তাহলে কিন্তু তাদের প্রত্যেকের 100% টাকা ফেরত দিতে হবে। কিন্তু আপনি তো ডিপ্লোমেটস হিসেবে কাজ করেন, যেটা বলছিলেন যে 10-15 দিন বাড়ানো যেতে পারে, এটাকে গতিশীল করা যায় কিভাবে? যে বাড়ানোর ক্ষেত্রে কি করা যেতে পারে? আমাদের হাই কমিশনার আছেন এখানে, ফরেন মিনিস্ট্রি এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দুটো মিলিয়ে যদি ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে ইউ গো আউট, মানে গো অল আউট, যেখানে যেতে হবে, যে মন্ত্রীর কাছে যেতে হবে, যে সচিবের কাছে যেতে হবে, গিয়ে এদেরকে এটা কনভিন্স করো যে তোমার লোকগুলির প্রয়োজন আছে, তুমি আমাদেরকে, তোমার সরকার আমাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছে, ভিসা দিয়েছে, এই লোকগুলিকে আনার আমরা আমাদের তরফ থেকে 100% রেডি, শুধু আনার পারমিশনটা দাও, আমাদের টাইম এক্সটেনশন দাও। এখানে আমার একটা ছোট্ট পরামর্শ আছে, সেটা হলো এই যে আমি মনে করি যে আমাদের মন্ত্রী মহোদয়, প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় একটা টিম নিয়ে প্রয়োজনে উনি নিজে কথা বলতে পারেন প্রথম, তা নাহলে একটা টিম নিয়ে মালয়েশিয়া উনি ভিজিট করতে পারেন। মালয়েশিয়ার মন্ত্রী মহোদয়ের প্রবাসী ওখানে এক্সপেক্টেড মিনিস্ট্রির সাথে কথা বলতে পারেন এবং সেটা বোধহয় খুব ভালো হবে দেশের জন্য। কিন্তু আজকে মন্ত্রী আরেকটা কথা মোটা দাগে বলেছেন, এটি একটা আশার দিক বলছেন যে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার ব্যাপারে সরকার আশাবাদী। মানে আপনারা যে দুজন যেটা বললেন সেটা হচ্ছে যে আসলে বাজারটি বন্ধ হয়নি, স্থগিত হয়েছে, এবং স্থগিত হয়েছে 14টি যে সোর্স কান্ট্রি, সেগুলোর জন্য। এই আশাবাদটা উনি কোথা থেকে করছেন? এত সমালোচনার মধ্যে এত আশাবাদ কিভাবে করছেন? এটা মন্ত্রী মহোদয় ঠিকই বলছেন, কারণ এটা তো বন্ধ হয় না, এটা স্থগিত। কাজে স্বাভাবিকই বোঝা যায় যে স্থগিত অর্থ কি। এবং মালয়েশিয়া মোটামুটি একটা ক্লারিফিকেশন দিচ্ছে যে তাদের যেগুলি ওখানে অবৈধ আছে বা তাদের যে সমস্ত ফ্যাক্টরিগুলি আছে সেখানে তারা দেখবে, তারা এগুলিকে সমস্ত স্টাডি করে কোন ফ্যাক্টরির কত কর্মী দরকার আছে সেটা ডিমান্ডটা নিয়ে তারা একটা ডিমান্ড তৈরি হবে, সেটা বিভিন্ন দেশে এটা পাঠায়। তারা তখন তাদের চাহিদা কি হবে সেটার একটা তারা পরিসংখ্যান করে তারপরে পরিসংখ্যান বের করে তারা এই পরিসংখ্যানটা বের করার জন্য এবং অবৈধ যারা আছে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে এইটুকুনের জন্যই তারা আমার মনে একটা ইন্টারিয়াম টাইম তারা এখানে নিয়েছে। স্টক রেটিং তারা দেখবে পরীক্ষা নিরীক্ষা কি আছে। আমরা একেবারে শেষে মিস্টার মাসুদ্দিন চৌধুরী, আসলে আপনি উত্তরণের উপায়গুলি বলেছেন, কিন্তু আমরা উত্তরণের পাশাপাশি ভবিষ্যতে এই যে অভিবাসন ব্যয় কমিয়ে দক্ষ কর্মী প্রেরণ করা শুধু মালয়েশিয়ার ক্ষেত্রে নয়, আমরা যেমন এখন $22 বিলিয়ন বেশি আমরা আনতে পারছি না, কিন্তু আমাদের সবসময় বলা হয় যে আমরা অদক্ষ কর্মী প্রেরণ করে থাকি। আমরা দক্ষতা বৃদ্ধি কেন করতে পারছি না? আমরা প্রফেশনালস কেন প্রেরণ করতে পারছি না? দক্ষতা বৃদ্ধি করার চেষ্টা হচ্ছে, একটা স্কিল বোর্ডও করা হয়েছে। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে অনেক কাজও করেছি। অস্ট্রেলিয়ান টেকনিক্যাল অ্যান্ড ফার্দার এডুকেশনের সাথে মিটিং করেছি এবং সাইন করানো হয়েছে মন্ত্রী মহোদয়কে নিয়ে। স্কিল ডেভেলপ করতেই হবে এবং খুব আশার বাণী যে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমাদের স্কিল ডেভেলপমেন্ট বোর্ড করা হয়েছে, অথরিটি। তো এর মাধ্যমে হবে। এখন কথাটা বললে কেমন লাগবে আমি জানি না,
আমাদের অনেক ব্যবসায়ী আছেন যারা আনচার্টার্ড ওয়াটারে যেতে চান না, এটা নিরাপদ, কারণ এখানে আমার কন্টেন্টার কম, তো এখানে আমি ব্যবসা করতে খুব আরামে থাকি। যখনই আমি স্কিল লেভেলে চলে যাব আমাকে হয়তো আরো একটা দেশের সাথে কম্পিট করতে হবে, তা আমি ওই চান্স নিব কি নিব না ওই ভয়টা কিন্তু কর্মীদের মধ্যে একটা অনীহা আছে, তারাও স্কিল হওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে আগ্রহ কিন্তু কম দেখা যায়, তারাও তৈরি করা যায়। আমি যখন জানি স্কিল হলে বেতন হবে আমার 2 থেকে 3 গুণ বেশি, সম্মান বাড়বে। এখন আমি যেমন যে কথা বলে মিনিস্টার বলা দিয়া বলে মিউনিসিপ্যালিটিকে, সব ওয়ার্কার মোরলেস আমাদের, তা আমি বলা দিয়ার থেকে যদি বলা দিয়ার ফোরম্যান হতে পারি ওয়ার্কারের চাইতে, আমার সম্মানটা বাড়লো না? আমার সম্মানের সাথে জাতির সম্মান, রাষ্ট্রের সম্মান বাড়লো, এই কথাটা বোঝাতে পারলে কিন্তু হবে। আর বেতন, আর সবচেয়ে কথা হচ্ছে বেতন বেশি পাবে। আপনার একটা কথা এটা জানা আছে কিনা, এখন কিন্তু বিদেশে কর্মী প্রেরণ অলরেডি 31 থেকে 33% কমে গেছে, খুবই অ্যালার্মিং। বাংলাদেশে কমে যাওয়া, বাংলাদেশের কর্মী বিদেশে যাওয়া, সেটা বিভিন্ন কারণে, হয়তো রিসিভিং কান্ট্রির কোনো ডিমান্ড কম বা বিভিন্ন কারণে। এর মধ্যে যদি আরো এরকম ঝাঁকুনি আসে তাহলে কিন্তু বিদেশে কর্মী প্রেরণ কঠিন হয়ে যাবে, তখন অবস্থাটা কি, এগুলি ভাবতে হবে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের অবস্থা তো আমরা দেখতে পাচ্ছি, সৌদিকরণ হচ্ছে, তাদের মেয়েরা ড্রাইভিং করছে, তারা হোটেলে কাজ করছে, সুতরাং পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে। অবশ্যই, কারণ প্রত্যেকের তো অর্থনৈতিক টানাপোড়েন আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এখন কাজ করানো হচ্ছে, সবকিছু মিলে দেখা যাবে কর্মীর চাহিদাও কমে যেতে পারে। তো সবকিছু মিলে যাতে কোনো রকম কোনো রোবোটিক্স যেভাবে ডেভেলপ করছে, রোবট দিয়ে কাজ করাবে ফ্যাক্টরিগুলিতে। মানে আমি একেবারে শেষ করতে চাই, এই অভিযোগটাকে আর কিভাবে খণ্ডন করবেন আপনার মুখ থেকে আমি শুনতে চাই। দর্শকদের যে অভিযোগটা, আপনারা অনেক সুবিধা নিয়েছেন, আপনারা চক্র, আপনারা এটা কোনো চক্র না, এটা অথরাইজড একটা সিস্টেম, কাজেই এখানে কোনো ইললিগাল কোনো বিষয় নেই। হ্যাঁ, এখানে আমরা কোনো বিষয় পার্সও করি নাই, আমরা কোনো এক্সট্রা বেনিফিটও নেই। আর আমরা কোনো কর্মীর কাছ থেকে আমরা 1 টাকা বেশিও নিইনি, কাজে এখানে আর আমাদের এটাকে খণ্ডন করার কোনো কিছু নেই। আমরা শুধু একটু বলতে পারি, এখন সেটা সাধারণ মানুষই বিচার করবেন যে এটা কি হতে পারে। তবে একটা কথা আমি বলি, এই বিজনেসটা যখন শুরু হয়েছে তখন থেকেই কিছু অনিয়ম, কিছু আলোচনা হতে হতেই এ পর্যন্ত প্রায় 1,35,00,000 লোক বিদেশে কিন্তু চলে গেছে এবং তারা সেখানে কাজ করছেন, এভাবেই চলছে। কিন্তু এখনো পর্যন্ত এটাকে কোনো ওই একেবারে সম্পূর্ণ একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিতরে আনা সম্ভব হয় নাই, এটা সকলেই স্বীকার করবেন। কাজেই বিভিন্নভাবে প্রতারণা দেশের ভিতরেও আছে, চাকরি নিতে গেলে অনেক জায়গায় ঘুষের অভিযোগ উঠে, অনেক কিছু উঠে, কাজেই কিছু কিছু অভিযোগ তো থাকবে। এখনও যদি এটা যদি আমি ডিপেন্ড করতেছি না বা কম্পেয়ার করার কথা বলবো, আমি যারা মালয়েশিয়াতে বেশি টাকা নিচ্ছে এটা আমি সমর্থন করি না। আবার সাথে সাথে এটা কম্পেয়ার করার কথা বলবো যে পৃথিবীর অন্যান্য দেশে কিভাবে কত টাকা যাচ্ছে সেটা একটু যদি অনুসন্ধান করা হয় তাহলে এটা কম্পারেটিভ একটা আইডিয়া জনগণের মধ্যে আসবে। জনগণ ঠিকই জানে কোন দেশে কত টাকা দেওয়া যায়, তবে হইচই বেশি হচ্ছে মালয়েশিয়ারটা নিয়ে, যেহেতু একটা বড় শ্রমবাজার সেই কারণে হইচই বেশি হচ্ছে। হ্যাঁ, সৌদি আরব তো ফার্স্ট শ্রমবাজার, তো সৌদি আরব কিন্তু এত হইচই নেই। যখন 12 লাখ টাকা ছিল তো হইচই নেই, যেতে পারলেই হইলো। এমপি সাহেবের হওয়াতে কি হইচই বেশি হচ্ছে নাকি? হতে পারে, এটা রাজনীতি, আমরা রাজনীতি করি, রাজনীতিবিদদের তো নানান দিক থেকে একটু আক্রমণ করা হয়, হতে পারে এরকম কোনো কিছু। তবে কোনোভাবেই আপনারা মনে করেন না যে শ্রমবাজারটা যাতে ক্ষতিগ্রস্ত না? আমরা সবসময় চাই শ্রমবাজারটা এটাকে টিকিয়ে রাখতে হবে, দেশের ইমেজটা বজায় রাখতে হবে, বেকার সমস্যার সমাধান করতে হবে, বৈদেশিক মুদ্রা আমাদেরকে আর্ন করতে হবে, সো দ্যাট এইখানে সবাইকেই আমি বলবো যে সবার একটা সম্মিলিত প্রচেষ্টা, একটা সহযোগিতা এবং একটা ধৈর্যের প্রয়োজন আছে বলে আমি মনে করি। মিস্টার চৌধুরী, শেষ করবেন 10 সেকেন্ডে। মিনজির সাথে আমি একমত, শ্রমবাজারটা আমাদের কন্টিনিউ করতে লাগবে। সেই জন্য আমাদের এটা খোলাও হয়েছিল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচেষ্টায়। তো আমি শিওর উনি এখনও ইন্টারেস্টেড আছেন আমাদের মার্কেটটা ওপেন থাকুক, এবং এটার জন্য যা যা করণীয় আমাদের মন্ত্রণালয় বলি বা সবাই মিলে
আমরা ওই কাজগুলো করবো যাতে করে আমার বাজারটা ওপেন থাকে, সাথে সাথে অভিবাসন ব্যয়টা যাতে যত কম রাখা যায় সেই ব্যাপারে যতগুলো পদক্ষেপ নেওয়া দরকার। যে মন্ত্রী মহোদয় যেমন এখানে আমার ছোট্ট একটা মন্ত্রী মহোদয় যেমন একটা ইনকোয়ারি কমিটি করেছেন, তাদের মধ্যে এই রিপোর্টটা বেরিয়ে আসা হচ্ছে অভিবাসন ব্যয়টা যত কেমন করে যত কম সবচেয়ে কম রাখা যায়। জি, এখানে একটা ডেটাবেজের এটা দরকার। ডেটাবেসের স্ট্রং ডেটাবেস যদি থাকে তাহলে ওই ডেটাবেসের থেকে সবাই কর্মী নিবে, ব্যাংকের থ্রু ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট হবে, তাহলে আর কোনো এক্সট্রা টাকা নেওয়ার কোনো মানে দিলেও সেটার অভিযোগ করার কিছু থাকবে না, সে ব্যাংকিং চ্যানেলে টাকা দিবে, ব্যাংকিং চ্যানেলে টাকা। এখানে বড় দুর্গতির সময় নাই, মানে আমাদের কর্মীরাও কিন্তু সরাসরি রিক্রুটিং এজেন্সিতে আসতে চায় না, চিনে না তো, তারা বিশ্বাস করে না, আসে না। আত্মীয়স্বজন, তারা ওই হেডমাস্টার ব্যাংকে টাকা অ্যাকাউন্ট খুলতে গেলে তো আরেকজন নিয়ে যায়, নিজে তো বুঝে না। সে কারণে মধ্যস্থ কাজে ওই সে ধরেন আপনি যে সে পঞ্চগড় থেকে একজন, এক গ্রামের থেকে একজন সরাসরি একটা রিক্রুটিং এজেন্সির কাছে টাকা নিয়ে আসবে, ইম্পসিবল। সে মধ্যে কাকু না কাকু যুক্ত করবে, এর মধ্যে 4-5 জন জড়িয়ে যায় অটোমেটিক্যালি। নিশ্চয়ই আমরা শেষ করতে আপনি যদি আমাদের এই যে তরি তরকারির কথা যদি চিন্তা করেন, কারণ বাজারে কত, আপনার গ্রামে কত, কারণ বাজারে পাইকারি মার্কেটে কত, আর খুচরা মানিকগঞ্জে কত, কারণ বাজারের ভিতরে ওই তো মানিকগঞ্জের দোকানে কত, আচ্ছা আর পাইকারি দোকানে কত, আপনি দেখেন। সুতরাং সর্বক্ষেত্রে একটা মধ্যস্বত্বভোগীদের মধ্যস্বত্বভোগী যত বেশি হবে, কষ্ট তত বেশি হবে, এই মধ্যস্বত্বভোগীটা কমাইতে হবে। ধন্যবাদ জানাচ্ছি দুজন সংসদ সদস্য বেনজির আহমেদ এমপি, লেফটেন্যান্ট জেনারেল অফ মাসুদ্দিন চৌধুরীকে। আমি মাননীয় প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান, যিনি আপ্রাণ চেষ্টা করছেন, আজকে দুজন অতিথি সেটাও বললেন, এবং একটা যে ভুল বুঝাবুঝি যে অবস্থান সেটা হওয়া দরকার, যে 30-35 হাজার কর্মীরা যে মালয়েশিয়া যেতে পারেনি সেটাকে আমরা অবস্থান থেকে বুঝতে পারলাম। মাননীয় মন্ত্রী যেটা বলেছিলেন তিনি বলছিলেন 17,000, কিন্তু ক্ল্যারিফাই করে বোঝা গেল যে সেখানে অনেকগুলি কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলি মালয়েশিয়ার সরকার এবং আমাদের এমবিসির পক্ষ থেকে ব্যান করা হয়েছে, সে কারণে হয়তো মাননীয় মন্ত্রীর যে হিসাব সেটি 17,000 হতে পারে। তবে আজকে দুজন অতিথি সেরা বললেন যে এটা 4,000-এর বেশি হবার কথা নয়, তবে আমরা এইটার প্রত্যাশা করতে চাই 4,000 হোক আর 5,000 হোক, যেসব কর্মীরা বিএমইটি ক্লিয়ারেন্স এবং বৈধ ভিসা নিয়ে এই ভিসা নিয়ে যারা অপেক্ষায় আছেন তারা যাতে আমাদের সরকারের পক্ষ থেকে, যেটি মাননীয় এমপি মহোদয় দুজনই অনুরোধ করলেন, প্রয়োজনে ডিপ্লোমেটিক যে অ্যাগ্রেসিভ ডিপ্লোমেটিক যে আলোচনা সে আলোচনা করা দরকার, মাননীয় মন্ত্রী মহোদয় দরকার হয় মালয়েশিয়া চলে যাওয়া দরকার, অথবা এখান থেকে যেভাবে হোক আমাদের এই বাকি যে কর্মীদেরকে সেখানে মালয়েশিয়া প্রেরণ করা হোক, এবং একই সাথে এই শ্রমবাজার খুললে আবার যাতে আমরা বেশি করে কর্মী প্রেরণ করতে পারি, আমাদের পাশাপাশি যে কম্পিটিটিভ কান্ট্রিগুলি যে রয়েছে তারা যাতে আমাদের চেয়ে বেশি এগিয়ে যেতে না পারে সে প্রত্যাশা করে আমাদের আজকের এই মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে যে আলোচনা সে আলোচনা শেষ করছি। ভীষণভাবে ধন্যবাদ জানাই আজকে দুজন অতিথি, আমার প্রিয় ব্যক্তিত্ব লেফটেন্যান্ট জেনারেল অফ মাসুদ্দিন চৌধুরী এমপি সাহেব এবং জনাব বেনজির আহমেদ এমপি, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ। জি, আজকের আলোচনা প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন। আসসালাম।